ভারতীয় টিম কতটা উন্নতি করতে পারলো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। নেক্সট আলোচনা করব যে চোটে ভরা জাতীয় শিবিরে যাচ্ছে যেখানে কেউ না কেউ চোট পেয়ে ফিরে আসছে। এটা নিয়ে শুধু মোহনবাগান প্লেয়ারদের নয়, বিষয়টা এমনই দাঁড়িয়ে গেছে প্রায় প্রত্যেকটা টিমই যেখান থেকে জাতীয় দলের প্লেয়াররা গেছে সেখানে কেউ না কেউ সাফার করছে। এছাড়া মনবীরের চোটের আপডেট দিয়ে দেবো এই ভিডিওতে। প্রথমে বলি যে এতদিন পর্যন্ত আশিস রায়ের চোটের আমরা খবর পেয়েছিলাম, তারপরে আসে ছাংতে, তারপরে মনবীর, এখন শোনা যাচ্ছে যে ব্র্যান্ডনও নাকি চোট পেয়েছে। তো এটা তো মানতে হবে যে জাতীয় শিবিরে গিয়ে কিছু একটা সমস্যা হচ্ছে। প্লেয়াররা তাদের ক্লাবের হয়ে প্র্যাকটিস করছে 12 মাস, এত ম্যাচ খেলছে, 24টা ম্যাচ আইএসএলেই খেলছে, তাছাড়া ডুরান্ড কাপ, সুপার কাপ, আইএসএল কাপ এগুলো তো রয়েছে, কিন্তু এত চোট হচ্ছে না। জাতীয় শিবিরে কয়েক মাসের জন্য যাচ্ছে, কয়েক মাসও নয়, কিছু দিন, 15 দিনের জন্য ধরে নিন যাচ্ছে জাতীয় শিবিরে। 15 দিনের মধ্যে কেউ না কেউ চোট পেয়ে ফিরে আসছে এবং চোটটা এমনই পাচ্ছে যে সে বেশ কিছু ম্যাচ তার ক্লাবের হয়ে খেলতে পারছে না। এখন প্লেয়ারদের ক্লাবে যেমন খেলতে হবে, জাতীয় শিবিরেও খেলতে হবে। জাতীয় শিবিরটা ক্লাবের থেকেও বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে গিয়ে এই প্রবলেমটা কেন হচ্ছে? এখন ডেফিনেটলি কেন হচ্ছে সেটা তো বলা মুশকিল, জানলে হয়তো ভারতীয় বোর্ডও সেটা ঠিক করে নিত বা আইএফএফ সেই জায়গাটাকে শুধরে নিত, সেটা বোঝা যাচ্ছে না। তবে এটা বোঝা যাচ্ছে যে প্র্যাকটিসে বা ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় ট্রেনারদের কিছু সমস্যা আছে কিনা বা ইকুইপমেন্টের বা সিস্টেমের কিছু সমস্যা আছে কিনা বলতে পারবো না। তবে প্র্যাকটিস করতে গিয়েই বা ফিজিওর তত্ত্বাবধানে কোনো ট্রেনিং করতে গিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে চোটটা দেখা যাচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এখন সব দিকেই, শুধু কলকাতা কেন্দ্রিক নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা নিয়ে সরব হয়েছে বিভিন্ন মিডিয়া। নেক্সট যদি চলে আসি মনবীরের চোট সম্পর্কে যেটা জানা গেছে যে মনবীর ওয়েট তুলতে গিয়ে চোট পেয়েছে, কোমরে চোট পেয়েছে। এমআরআই রিপোর্ট আসেনি, তাই এক্স্যাক্টলি চোটটা কতটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার কোমরের চোটের জন্য কিন্তু কেরিয়ার শেষ হয়ে গেছিল। আমি আর প্রফেশনালি মাঠে ফিরতে পারিনি। এবং কোমরের চোট এমন একটা চোট যে চোটটা কিন্তু কেরিয়ার শেষ করে দিতে পারে এবং ভীষণ ভোগায়, প্রচুর দিনের জন্য ভোগায়। এখন মনবীরের এক্স্যাক্টলি কী চোট জানি না, তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি 1.5 বছর লেগেছিল নর্মাল লাইফে ফিরতে। খেলাধুলোর কথা ভুলে যান, নর্মাল লাইফে হাঁটা চলা, সিঁড়ি দিয়ে ওঠা নামা, এইটা করতে আমার 1.5 বছর সময় লেগেছিল। আর একটা বড় অপারেশন হয়েছিল, যার ফলে আমাকে প্রায় 3 মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। তো মনবীরের চোটটা নিয়ে কিন্তু চাপ থেকে যাচ্ছে। আবার বলছি, যতক্ষণ না রিপোর্টটা আসছে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না। রিপোর্টটা এলে এটাও হতে পারে যে সেরকম কিছু নয়, হালকা চোট, কিন্তু তার সম্ভাবনাটা কমই দেখা যাচ্ছে। নেক্সট যদি চলে আসি, গতকাল খেলা দেখে কি বোঝা গেল, ভারতীয় টিমের কি উন্নতি হয়েছে? কারণ অনেক জায়গাতেই, অনেক চ্যানেলেই আমি শুনলাম তারা ভারতীয় টিমের এই জয়তে ভীষণ উচ্ছ্বসিত, এবং উচ্ছ্বসিত হওয়ার কারণ আছে। মেন কারণটা কিন্তু 489 দিন পরে ভারতের ন্যাশনাল ফুটবল টিম কোনো ম্যাচ জিতলো। কিন্তু ম্যাচটা নিয়ে বলতে গেলে এটাই বলতে হয়, মালদ্বীপ কখনোই আমাদের সমসাময়িক প্রতিপক্ষ নয়। যদিও ভারত গত বছর যা পারফর্ম করেছিল বা যেদিকে পারফরমেন্স যাচ্ছিল, আমাদের এই ম্যাচটা নিয়েও সন্দেহ ছিল যে এখানে ভারত প্রপারলি জিতে আসতে পারবে কিনা। তো সেই হিসেবে দেখলে ভারতীয় টিমের জন্য এই জয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পয়েন্টের দিক দিয়ে বিচার করলে খুব বেশি হেরফের হবে না, কারণ 162 হচ্ছে মালদ্বীপের র্যাঙ্ক আর ভারতের র্যাঙ্ক হচ্ছে 126। ফলে অনেকটা পেছনের দিকের র্যাঙ্কের টিমকে হারালে কোফিশিয়েন্ট পয়েন্ট বলুন বা টোটাল পয়েন্ট বলুন কিছুটা বাড়ে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, কিন্তু সেটা সেরকমও নয়। ম্যাচটা নিয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে ভারত যে এগিয়ে সব দিক দিয়ে সেটা ম্যাচে দেখা যাচ্ছিল, কিন্তু সেটাও সেকেন্ড হাফে। ফার্স্ট হাফের খেলাটা কিন্তু সেই রকম লেভেলের হয়নি। ভারত প্রপারলি খেলতে পারছিল না, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবটা দেখা যাচ্ছিল। এটাও বোঝা যাচ্ছিল যে অপোনেন্ট টিম ভীষণ উইক, ভারতের থেকে অনেক উইক এবং প্রায় সব দিক দিয়ে পিছিয়ে আছে। তবুও ইন্ডিয়া টিম সেইভাবে কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না, চেষ্টা করছিল, মিস পাস হচ্ছিল, বল রিসিভ করতে গিয়ে মিস হয়ে থ্রো হয়ে যাচ্ছিল, যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের খেলায় একটা স্ট্যান্ডার্ড টিমের থেকে দেখা যায় না। কম্বিনেশনের ঝলক আমি গতকালের ভিডিওতে যেটা বলেছি সেটাই হচ্ছিল, যে লিস্টন আর সুভাশিসের মধ্যে একটা দুর্ধর্ষ আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছিল। সেই জন্য লিস্টনের দিক থেকে কিছু আক্রমণ তৈরি হয়েছিল ফার্স্ট হাফে। এবার আপনারা বলতে পারেন যে ফার্স্ট হাফে তো রাহুল বেকে একটা গোল করেছিল, গোলটা ছিল কিন্তু সেট পিস মুভমেন্ট থেকে, ওপেন প্লে থেকে গোল হয়নি ফার্স্ট হাফে। এবং মালদ্বীপের মতো টিমের এগেনস্টে ওপেন প্লে থেকে গোল না হওয়া মানে কিন্তু পারফরমেন্স মোটেই খুব একটা ভালো নয়।
সেকেন্ড হাফে সেকেন্ড গোলটা, যেটা লিস্টনের প্রথম শটটা গোলকিপার বাঁচিয়ে দিল, সেকেন্ড অ্যাটেমে বা তারপরে যে কর্নারটা হলো সেই কর্নার থেকে হেডে লিস্টন গোল করলো, ওটাও সেট পিস থেকে গোল। প্রপার গোল যেটা হয়েছিল সেটা হচ্ছে লিস্টনের অ্যাসিস্ট থেকে সুনীল ছেত্রীর হেডে যে ওপেন গোলটা, ওটাই ম্যাচের একমাত্র ওপেন গোল বা ওটাই ঠিকঠাক গোল বলা চলে। এবার খেলাটা চেঞ্জ হতে শুরু করলো, কেউ বলতে পারেন আপুইয়া নামার পর, আবার এটাও বলা যায় যে সেকেন্ড গোলটা হওয়ার পর। তারপর থেকে ইন্ডিয়া টিম যে খেলাটা শুরু করলো সেটা মনে হচ্ছিল একটা প্রপার খেলা, এবং সেক্ষেত্রে কম্বিনেশনগুলোও ভালো লাগছিল, ডমিনেটিং একটা পারফরমেন্স হচ্ছিল, এবং মালদ্বীপের থেকে আমরা যে অনেক এগিয়ে আছি সেটাও বোঝা যাচ্ছিল এই সেকেন্ড গোলটার পর থেকে। আপুইয়া নামার আগে যে মাঝ মাঠের কম্বিনেশন তৈরি হচ্ছিল না এই কথাটা বলবো না, কারণ মালদ্বীপের দিক থেকে সেই রকম রেজিস্ট্যান্স ছিল না, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছিল প্লেয়াররা একে অপরের মুভমেন্টটা ঠিকমতো বুঝতে পারছিল না। কখনো প্লেয়ার এগিয়ে যাচ্ছে, পাস দিয়ে দিচ্ছে পেছনে, সেই প্লেয়ার বুঝতে পারছে না, কখনো কাকে দেবে বুঝতে না পেরে ম্যাক্সিমাম সময় ব্যাক পাস করে ডিফেন্ডারের কাছে পাঠিয়ে দিচ্ছিল। তো ফার্স্ট হাফের পারফরমেন্স দেখার পর আমিও একটু ভয় পাচ্ছিলাম যে এরা কি মালদ্বীপকেও হারাতে পারবে না, কারণ তাদের থেকে সেই ডমিনেটিং পারফরমেন্সটা দেখা যাচ্ছিল না। আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের খেলা হলে অস্ট্রেলিয়া যেরকম ডমিনেট করে, বা সেক্ষেত্রেও আমরা প্রচণ্ড ডিফেন্স করে গোল লাইন জ্যাম করে তাদেরকে আটকে রাখি বা তাদের অ্যাটাকগুলোকে নষ্ট করার চেষ্টা করি, মালদ্বীপের তরফ থেকে কিন্তু সেরকম কিছু ছিল না। ভারত নিজেই যা করার করছিল, একবার একে পাস দিচ্ছে, ওকে পাস দিচ্ছে, ফাইনাল থার্ড পর্যন্ত যাচ্ছে, আবার বল লুজ করে ফেলছে, কখনো গিয়ে ফিনিশ করতে পারছে না। তবে ফিনিশিংয়ের সমস্যাটা কালকের ম্যাচেও দেখা গেছে। লিস্টন 3 কাঠির মধ্যে রাখতে পেরেছিল ঠিকই, কিন্তু বাকিরা প্রচুর মিস করেছে। গোলের কাছ থেকে যে শট মেরেছে, আমি মানলাম যে গোলে শটটা গোল করতে পারলো না, কিন্তু শটগুলো তো 3 কাঠির মধ্যে বা তার আশেপাশেও থাকবে, সেখানেও থাকছিল না, কোথায় কোথা দিয়ে উড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছিল। ভারতীয় প্লেয়ারদের স্পিড আছে, পেনিট্রেটিং ক্ষমতা আছে, সেইটা বোঝা যাচ্ছিল। ইরফান অনেকবার স্পিড তুলেছিল লাস্টের দিকে নেমে। ভারতীয় প্লেয়াররা অপোনেন্ট পেনাল্টি বক্সেও পৌঁছে যাচ্ছিল, কিন্তু কনভার্ট করতে পারছিল না সেইভাবে। যতবার পৌঁছচ্ছে কনভার্ট আর হচ্ছে না। এই জায়গাটা চিন্তার বিষয় আছে। বড় টিমের বিরুদ্ধে পড়লে আমরা তো ওদের পেনাল্টি বক্সে একবার কি দুবার ঢুকতে পারবো, এবং সেক্ষেত্রে ওই 1-2বারের মধ্যেই একটা গোল করতে হবে। সেই দিক দিয়ে দেখতে গেলে এখনও সমস্যা রয়েছে। তবে সেকেন্ড হাফের খেলা অনেক কম্বাইন্ড ছিল, কম্বিনেশনগুলো ঠিকঠাক হয়েছিল, দেখে ভালো লাগছিল খেলাটা। তবে এটাও বলে রাখি, এটা কিন্তু প্র্যাকটিস ম্যাচের মতোই ছিল। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে একটু গা ঘামিয়ে কম্বিনেশনগুলো বিভিন্নভাবে দেখে নেওয়ার জন্যই এই ম্যাচটা ছিল। তো এই ম্যাচটা ঠিকঠাক গেছে। আসল ম্যাচটা কিন্তু পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ওখানে আবার হামজা চৌধুরী আছে, সেটা নিয়ে আমি আলাদা ভিডিওতে একদিন বলবো যে হামজা চৌধুরী থাকার ফলে বাংলাদেশের কি সুবিধে অসুবিধে হলো। তো এর বেশি কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।